আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গতি থেকে স্থিতি এবং গতি এই জিনিসটা একটু বুঝতে চাই। প্রসঙ্গ কাঠামো এটা বুঝতে চাই। পরম স্থিতি এবং পরম গতিটা কি এটা একটু বুঝতে চাই। প্রথমেই কোন একটি বস্তু চলমান না স্থিতিশীল রয়েছে সেটা বোঝার জন্য একটা প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু ধরে নিতে হয়। এটা বলতে পারি, অর্থাৎ যার সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ধারণ করা হয় তবে সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। অথবা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক বলতে এটাকে যেটাকে আমরা 3 ডাইমেনশনাল বলে থাকি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কোন একটি বস্তুর অবস্থান নির্ধারণ করাকে, অর্থাৎ এটাকে যদি আমরা কোনো একটা গাছ ধরে নেই বা আমার বাসা ধরে নেই, তো বাসার অবস্থানটা তো আমরা এই 3 ডাইমেনশনাল 3তেই করতে পারি। এখান থেকে কোনো একটি বস্তু কত দূর সরে গেল বা কোনো একটি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলো কি ঘটলো না সেটাকে আমরা ধরি প্রসঙ্গ কাঠামো। এটাকে আমরা প্রসঙ্গ কাঠামো ধরে নিতে পারি, প্রসঙ্গ কাঠামো। ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কোনো একটি বস্তুর অবস্থান নির্ধারণ কারকে আসলে কি প্রসঙ্গ কাঠামো বলে। অথবা কোনো একটি স্থির বস্তুকে আমরা প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স অবজেক্ট ধরে নিতে পারি। অর্থাৎ যার সাপেক্ষে কোনো একটি বস্তুর অবস্থান নির্ধারণ করতে পারি সেটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলতে পারি। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো কি স্থির একটা বস্তু, এটাই আমরা বলতে পারি। এবারে যদি আমরা স্থিতিটা বুঝতে চাই যে স্থিতিটা কি জিনিস। স্থিতি সময় পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন তাকে স্থিতিশীল বা স্থিতি বলে। কিন্তু সময়ের বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে বলা হয় স্থিতি। তার মানে আমরা কি বলবো, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন, যদি না ঘটে, সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন তাকে বলা হয় স্থিতিশীল বা স্থির বলা হয়। আর বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটাকে বলা হয় স্থিতি। তাহলে যদি এমন হয় যে শ্রেণীকক্ষে শিক্ষক তার তার চেয়ারে বসে বসে লেকচার দিচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের বেঞ্চে বসে পড়াচ্ছেন, এখন এখানে রেফারেন্স বস্তু বা প্রসঙ্গ কাঠামো যদি বা পারিপার্শ্বিক সাপেক্ষ যদি শিক্ষার্থী আমরা ধরে নেই, অথবা এই দেয়াল বা রুম বা বেঞ্চের সাপেক্ষে বেঞ্চ ধরে নেই এবং বস্তুটা যদি আমরা ধরে নিই শিক্ষক, তাহলে সময় ঠিকই অতিবাহিত হচ্ছে কিন্তু শিক্ষক তার অবস্থানের পরিবর্তন করছে না। তাহলে এখানে স্থিতিশীল হলো শিক্ষক। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা একটু যদি গতি নিয়ে কথা বলি। আসলে গতিটা কি? গতি বোঝা যাচ্ছে যে গতি বলতে চলমান বা এরকম কিছু একটা বোঝা যাচ্ছে। তো পারিপার্শ্বিক সাপেক্ষ বা প্রসঙ্গ কাঠামো আমরা বলতে পারি পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল আমরা গতিশীল বলে থাকি। আর বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাকে বলে গতি। আমরা একটু বুঝি পারিপার্শ্বিক সাপেক্ষে, যেমন ক্লাসে শিক্ষক পড়াচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবশ্যই তাদের বেঞ্চে সবাই সবার বেঞ্চে বসে আছেন। শিক্ষক কিন্তু একেবারে প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে দেখেন যে তার লেকচারটা বা তার পাঠদানটা শিক্ষার্থীরা ভালো করে বুঝতে পারছে কিনা। তাহলে এখানে কি হলো, যদি আমরা প্রসঙ্গ কাঠামো বা পারিপার্শ্বিক সাপেক্ষ শিক্ষার্থী ধরে নিই, সেই শিক্ষার্থীদের সাপেক্ষে শিক্ষক কিন্তু ক্লাসের মধ্যে ঘুরে ঘুরে দেখছেন শিক্ষার্থীরা সবকিছু ঠিক মতো বুঝছে কিনা বা তারা আসলে কাজগুলো ঠিক মতো করছে কিনা। তাহলে এখানে শিক্ষক হলো গতি বা গতিশীল। তো তাহলে বলা যায় সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় গতিশীল। আর অবস্থানের পরিবর্তন ঘটাকে বা বস্তুর যে অবস্থানের পরিবর্তন ঘটে এই ঘটনা বলতে পারি, এই ঘটনাটাকে বলা হয় গতি।
তাহলে আমার মনে হয় স্থিতি এবং গতি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা যে প্রসঙ্গ কাঠামোটা বললাম যে স্থির একটা বস্তু, এমনও হতে পারে স্থিতির আসলে বা গতিটা এটা অনেকটা আপেক্ষিক। আপেক্ষিক বলতে এরকম, আমার কাছে মনে হয় এটা স্থিতিশীল, অন্যের কাছে এটা স্থিতিশীল নাও হতে পারে। যেমন আমি আমি এবং আমার বন্ধু, বা তুমি এবং তোমার বন্ধু যদি দুজনেই যে বনভোজনের জন্য যাচ্ছ, দুইজন দুইটা ভিন্ন গাড়িতে আসো, দুইটা গাড়ি যদি রাস্তার পাশাপাশি পাশাপাশি রাস্তার পাশ দিয়ে, অর্থাৎ দুই পাশ দিয়ে যদি দুইটা গাড়ি পাশাপাশি চলে যায় এবং দুইটা গাড়ির যদি গতিবেগ 40 কিলোমিটার/আওয়ার হয়, 40 কিলোমিটার/আওয়ার যদি হয়, তুমি এবং তোমার বন্ধু দুইজন আলাদা গাড়িতে আসো, দুইটাই যদি সমান বেগে চলে, তাহলে দেখবা যে তোমার সাপেক্ষে তোমার বন্ধু কিন্তু অবস্থান চেঞ্জ করছে না। তাহলে তুমি দেখতেছো যে তোমার সাপেক্ষে তোমার বন্ধু স্থিতিশীল রয়েছে, কিন্তু তোমরা মনে করতেছো যে আসলে স্থিতিশীল বা স্থির। আসলে কি তোমরা স্থির? তোমাদের সাপেক্ষে তোমরা কিন্তু রাস্তায় যদি তাকাও, তাহলে রাস্তায় যে গাছপালা রয়েছে এবং পাশে যে নদী নালা রয়েছে, দেখবা তার সাপেক্ষে তোমরা কিন্তু গতিশীল। কিন্তু তাহলে কি হলো, তোমাদের কাছে এটা আপেক্ষিকভাবে মনে হয় যে তোমরা স্থিতিশীল রয়েছো বা স্থির রয়েছো, একটা বাসের যাত্রী সাপেক্ষে অন্য বাসের যাত্রী স্থিতিশীল বা স্থির মনে করে। আসলে বিষয়টা সেরকম না, এটা হলো গতি বা গতিশীল তোমরা রয়েছো। এবারে যদি এমন মনে হয় যে আমি তো স্থিতিশীল, আমার কাছাকাছি যে গাছপালা রয়েছে বা ভবন, স্কুল মাঠ, এইগুলো সবকিছু স্থির, কিন্তু আমি তো আসলে যে পৃথিবীতে রয়েছি, পৃথিবীটাই তো আসলে স্থিতিশীল নয়, পৃথিবীটা তো সূর্যের চারদিকে ঘুরছে। তাহলে আমরা এটা আপেক্ষিকভাবে ধরে নিই এটা হলো স্থির। এবারে আমরা যদি পরম স্থিতিশীল জিনিসটা বুঝতে চাই, পরম স্থিতি আসলে পরম স্থিতিটা কি জিনিস? প্রকৃতপক্ষে কোন একটি বস্তু প্রকৃতপক্ষে স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থানে পরিবর্তন না ঘটে। এখন এখানে আমি যে রুমে বসে আছি, এই রুমে চেয়ার টেবিল আছে, আমিও বসে আছি, চেয়ার টেবিল তো স্থির আছেই, তাহলে এটাকে আমরা বলতে পারি পরম স্থিতি। তার মানে এখানে একটা কথা জুড়ে দিতে হবে, প্রকৃতপক্ষে রেফারেন্স স্ট্রাকচার যদি স্থির থাকে এবং বস্তুটাও যদি স্থির থাকে, তাহলে সেটাকে বলা হয় পরম স্থিতি। তার মানে স্কুল এর ভবনের সাপেক্ষে স্কুলের বেঞ্চগুলো নড়ছে না, তার মানে স্কুলের কোন একটি রুমের মধ্যে বেঞ্চগুলো রয়েছে, তার মানে প্রকৃতপক্ষে স্কুল তো ভবন তো স্থিতিশীলই রয়েছে এবং বেঞ্চগুলোও কিন্তু স্থির। তার মানে প্রকৃতপক্ষে বলা যায় যে প্রসঙ্গ কাঠামো এবং বস্তু যদি দুইটাই স্থির থাকে, তবে সেটাকে আমরা বলতে পারি পরম স্থিতি। এবারে যদি আমরা পরম গতি বলতে চাই, পরম গতিটা আসলে কি? পরম গতি হলো প্রকৃতপক্ষে যে যে বস্তুটা বা প্রসঙ্গ কাঠামো যেটা স্থির বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু, পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে অন্য যে একটা বস্তু গতিশীল, সেটাকে বলা যায় পরম গতি। অর্থাৎ শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, শিক্ষক শ্রেণীকক্ষে ঘুরে ঘুরে পাঠদান করেন, এক জায়গায় দাঁড়িয়ে করেন না, তখন এক্ষেত্রে শ্রেণীকক্ষের সাপেক্ষে অথবা শিক্ষার্থীদের সাপেক্ষে শিক্ষক হচ্ছেন পরম গতি। কেন? অর্থাৎ এখানে প্রসঙ্গ কাঠামো যদি আমরা শিক্ষার্থী বা এই শ্রেণীকক্ষ মনে করি, সেটা কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে তাদের অবস্থানের পরিবর্তন করছে না। তার মানে এটাকে আমরা বলতে পারি প্রকৃতপক্ষে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনটাকে আমরা পরম গতি বলতে পারি। তার মানে আমার মনে হয় বুঝতে পেরেছি যে পরম স্থিতি হলো দুটা বস্তুই স্থিতিশীল থাকবে, অর্থাৎ
প্রসঙ্গ কাঠামো এবং পর্যবেক্ষক বলতে পারি। প্রসঙ্গ কাঠামো এবং পর্যবেক্ষক যদি দুটোই স্থির থাকে তবে সেটাকে আমরা বলতে পারি পরম স্থিতি, এবং পরম গতিটা কি, রেফারেন্স স্ট্রাকচার বা প্রসঙ্গ কাঠামো থাকবে স্থির এবং পর্যবেক্ষক থাকবে গতিশীল। অর্থাৎ এখানে একটা থাকবে স্থিতিশীল এবং একটা থাকবে গতিশীল, সেটাকে আমরা বলতে পারি পরম গতি। এখন বইয়ে বলা আছে পরম স্থিতি এবং পরম গতি পুরোটাই আপেক্ষিক, এটা আমার কাছে মনে হয়, কিন্তু আসলে পরম স্থিতি বা পরম গতি বলতে কোনো কিছু নাই। কেন কিছু নাই? অর্থাৎ পৃথিবী তো চলমান, পৃথিবী যেখানে চলমান সেখানে আমি যদিও স্থির মনে করতেছি, কিন্তু আমি তো আসলে পৃথিবীর সাথে সাথে ঘুরতেছি, তাহলে আমিও গতিশীল রয়েছি। এবং চন্দ্র সূর্য নক্ষত্র সেও তো ঘুরতেছে, অর্থাৎ এখানে পরম স্থিতি বা পরম গতি বলে কিছুই নেই, সবগুলোই হবে আপেক্ষিক। আসসালামু আলাইকুম। আলোচনা করব গতি নিয়ে, অর্থাৎ এসএসসি ফিজিক্সে গতির মধ্যে যে প্রকার গতি নিয়ে আলোচনা করা আছে সেই গতিগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। রয়েছে সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি বা রৈখিক গতি। রৈখিক গতিটা কি? আসলে কোনো বস্তু যদি সরল পথে চলমান থাকে, রৈখিক গতি সরল পথে চলমান কোনো বস্তুর গতি, অথবা কোনো বস্তুর গতি যদি কোনো সরল রেখা বরাবর সীমাবদ্ধ থাকে, আমরা এটা বলতে পারি সরল পথে চলমান কোনো বস্তুর গতি। সরল পথে চলমান কোনো বস্তুর গতি, চলমান কোনো বস্তুর গতি, অথবা কোনো বস্তুর গতি যদি কোনো সরলরেখা বরাবর সীমাবদ্ধ থাকে, সরল পথে চলমান কোনো বস্তুর গতিকে আমরা রৈখিক গতি বা সরল রৈখিক গতি বলতে পারি। অথবা কোনো বস্তুর গতি যদি কোনো সরল রেখা বরাবর সীমাবদ্ধ থাকে, অথবা সরল রেখা বরাবর সীমাবদ্ধ কোনো বস্তুর গতিকে সরল রেখা বরাবর সীমাবদ্ধ কোনো বস্তুর গতিকে, সীমাবদ্ধ অর্থাৎ সরল পথে চলবে, সীমাবদ্ধ কোনো বস্তুর গতিকে আমরা বলতে পারি রৈখিক গতি। ছোট ছোট সেতু এর উপর দিয়ে যে গাড়ি চলে যায় সেই গাড়িটার গতিও হবে রৈখিক গতি, অর্থাৎ ছোট সেতু তো বাঁকা হতে পারে না। অথবা সোজা রাস্তার উপর দিয়ে চলমান কোনো গাড়ির গতিকে আমরা রৈখিক গতি বলতে পারি। আমার মনে হয় তোমরা তাহলে রৈখিক গতিটা বুঝতে পেরেছো। রৈখিক গতি সোজা সাপটা, চলার পথে কোনো দিক পরিবর্তন করবে না, সোজা পথে চলমান কোনো বস্তুর গতি। এবারে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতিটা কি? আসলে ঘূর্ণন গতি হলো কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে আমরা, আমাদের প্রত্যেকের বাসাবাড়িতে ফ্যান আছে, ফ্যানটা সাধারণত নির্দিষ্ট দৃঢ় অবলম্বনের সাথে আটকানো থাকে, সেটা নির্দিষ্ট দৃঢ় অবলম্বনের সাথে আটকানো থাকে এবং ফ্যানটা ঘুরতে থাকে। ফ্যানটা যখন ঘুরতে থাকে তখন কিন্তু এটা এক জায়গায় বসেই ঘুরতে থাকে, তাহলে ফ্যান যেহেতু একটা নির্দিষ্ট দৃঢ় অবলম্বনের উপরে আটকানো থাকে এবং সেখান থেকে ঘুরতে থাকে, তাহলে ঘূর্ণন গতিটাও সেরকম। এটা একটা নির্দিষ্ট অক্ষ, এইটাকে কেন্দ্র করে ফ্যান ঘুরতে থাকে। অর্থাৎ কোনো বস্তুর গতি যদি এমন হয় যে কোনো দৃঢ় অবলম্বন বা অক্ষকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। অর্থাৎ নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যদি কোনো বস্তু ঘুরে আসে তবে সেটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। তাই ঘূর্ণন গতি হলো কি? ফ্যানের গতি ঘূর্ণন গতি বলা যায়, অথবা ঘড়ির কাঁটার গতি, অর্থাৎ ঘড়ির কাঁটাও একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার ঘুরে আসে, সেটাকেও ঘূর্ণন গতি বলে। সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরে সেটাকেও কিন্তু আসলে ঘূর্ণন গতি বলা যায়। কোনো বস্তুর চলন গতিটা হলো কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সমান সময়ে সমান পথ অতিক্রম করে, অর্থাৎ বস্তুটা অসংখ্য কণা দ্বারা গঠিত, বস্তুর সকল কণা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় চলন গতি। চলন গতি তাহলে কি? অর্থাৎ কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে তবে সেটাকে বলা যাবে চলন গতি। যেমন
আমার তুমি যদি তোমার টেবিলের উপর দিয়ে একটা বইটাকে একটা ধাক্কা দিয়ে দাও, বইটা টেবিলের এক প্রান্ত থেকে যদি অন্য প্রান্ত যায়, তবে অবশ্যই ঘূর্ণনশীল অবস্থায় না, সোজাভাবে ধাক্কা দিয়ে যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাও, তাহলে যে গতিটা হবে সেটাকেই আমরা চলন গতি বলবো। অথবা বলা যায় যে টেবিলের উপর দিয়ে যদি আমরা ডাস্টারটাকে ধাক্কা দিলাম, ঘূর্ণনশীল অবস্থায় না, সোজা অবস্থায় যদি ধাক্কা দেই, তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে টেবিলটার অন্য প্রান্তে যখন যাবে, তখন এই ডাস্টারটার সকল কণা একাত্রেই সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, সেটাকে আমরা বলতে পারি চলন গতি। যদি পর্যায়বৃত্ত গতি বলি, পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি হলো কি, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তবে সেটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে এটাও ঘুরতে পারে। অর্থাৎ কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তবে সেটাকে বলা যাবে পর্যায়বৃত্ত গতি। যেমন এটা ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতিটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলছি এই কারণে যে ঘড়ির কাঁটায় জাস্ট 12টা দাগ কাটা থাকে। 12টা দাগ কাটা থাকলে যখন, যেমন 12টা থেকে যখন 1টা পর্যন্ত পৌঁছায়, তা পৌঁছাতে যে সময় লাগে, 1টা থেকে 2টায় পৌঁছাইতে ঘড়ির কাঁটা ঠিক একই সময় লাগে। একইভাবে 3টা থেকে 4টায় পৌঁছাইতে কিন্তু একই সময় লাগে। অর্থাৎ বলা যায় যে তাহলে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে ঘুরে আসে, তবে সেটাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর যে ঘূর্ণনটা, সেটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। কেন পর্যায়বৃত্ত গতি বলতে পারি? অর্থাৎ প্রতি বছরই, বিশেষ করে ডিসেম্বর মাস, জানুয়ারি, এই সমস্ত সময়ে শীতকাল চলে আসে, তার মানে বোঝা যাচ্ছে যে সমান সময়ে সমান দূরত্বই অতিক্রম করে। এবারে এরকম একটা কোশ্চেন থাকে, সকল পর্যায়বৃত্ত গতি, সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি, সকল পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়। ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়, পর্যায়বৃত্ত গতি নয়, বৃত্ত গতি নয়। কেন? কোশ্চেনটা আমরা ব্যাখ্যা করছি। দেখো, সকল পর্যায়বৃত্ত গতি, এই ঘড়ির কাঁটায় যে আসলে ঘড়িতে যে কাঁটা থাকে, এই কাঁটাগুলো কিন্তু আসলে নির্দিষ্ট সময় পর পরই, যেমন 12টা থেকে 1টায় আসতে 60 বার ঘুরতে হবে, আবার 1টা থেকে 2টায় পৌঁছতে ঠিক 60 বারই কিন্তু ঘুরতে হবে। এটা কিন্তু ঘুরছে একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে, বাট একই দিক থেকে ঘুরছে এবং সমান সময়ে সমান পথ অতিক্রম করছে। তাহলে বলা যায় যে পর্যায়বৃত্ত গতি কিন্তু ঘূর্ণন গতি, এটা কিন্তু নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করছে এবং একই দিক থেকেই ঘুরছে, তাহলে এটা পর্যায়বৃত্ত গতি। এবং একই সাথে এটা যেহেতু কোনো একটা দৃঢ় অবলম্বনকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এটা ঘূর্ণন গতিও। তার মানে বলা যায় পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতিও। কিন্তু এই ঘূর্ণন গতিটা কি পর্যায়বৃত্ত গতি হবে? আসলে ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি না। অর্থাৎ ঘূর্ণন গতি যে কোনো দিক থেকে ঘুরতে পারে। ঘড়ির কাঁটা কিন্তু আসলে ডান থেকে বাম দিকে ঘুরে, বাম থেকে ডান দিকে ঘুরতে পারে না। ঘুরলে আমরা হাত দিয়ে ঘোরাতে পারি, কিন্তু সেটা কিন্তু সঠিক কোনো টাইম দিবে না। তার মানে বলা যাচ্ছে যে ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি, কিন্তু ঘড়ির কাঁটার গতি একাত্রে ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতি। কিন্তু ঘূর্ণন গতি বিশেষ করে এমন কিছু জিনিস হতে পারে যে, যেমন সাইকেলের চাকা চিন্তা করতে পারি, চাকা একাত্রে চলছে এবং ঘুরছে, এটাকে আমরা জটিল গতিও বলতে পারি। সাধারণভাবে যদি বলি যে সাইকেলের চাকার গতি ঘূর্ণন গতি, অর্থাৎ সেটাও একটা এক অক্ষকে করে ঘুরছে, কিন্তু প্রত্যেক ঘূর্ণনের সমান দূরত্ব অতিক্রম করছে, বিষয়টা সেরকম বলা যাবে না। এবং
সাইকেলের চাকা সেটা ডানেও ঘুরতে পারে এবং বাম দিকেও ঘুরতে পারে। তাহলে বলা যাচ্ছে যে সকল পর্যায়বৃত্ত গতি হলো ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি না। এবারে স্পন্দন গতি। স্পন্দন গতিটা কি আসলে? স্পন্দন গতি হলো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি তার পর্যায়কালের অর্ধেক সময় ঠিক একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি ঠিক তার বিপরীত দিকে গতিশীল হয়, তবে সেটাকে আমরা বলতে পারি স্পন্দন গতি। স্পন্দন গতি মানে গিটারের গতি, হাত দিয়ে গিটার বাজালে একবার ডানে একবার বামে এরকম করে করা হয়, অর্থাৎ গতিকালের অর্ধেক সময় ঠিক একদিকে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে। অথবা আমাদের যে প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই দেয়াল ঘড়ি থাকে, দেয়াল ঘড়িতে যে পেন্ডুলিয়ামটা থাকে সরল দোলকের মতো যেটা থাকে, সেটা দেখা যায় যে একবার কিন্তু ডান দিকে যায়, একবার ঠিক বাম দিকে যায়। তাহলে বলা যায় যে পর্যায়বৃত্ত স্পন্দন অর্থাৎ পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে গতিকালের অর্ধেক সময় ঠিক একদিকে যাবে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে যায়, অর্থাৎ বলা যায় পর্যায়কালের কোনো বস্তুর গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় ঠিক ডান দিকে বা বাম দিকে যে কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে যদি যায়, তবে বস্তুর এ ধরনের গতিকে বলা যায় স্পন্দন গতি। তাহলে আমরা এই যে 4 প্রকারের গতি নিয়ে আলোচনা করলাম, কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। আসসালামু আলাইকুম। আজকে দ্বিতীয় অধ্যায়ের রাশি নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ পদার্থবিজ্ঞান, এসএসসি ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো গতি। গতি যে পারবে তার ফিজিক্সের আসলে গতি আসবে। প্রত্যেকটা অধ্যায়ে কম বেশি গতি এর টাচ রয়েছে। গতি থেকে শুধু এই রাশি এই পার্টটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা একটু জানবো রাশিটা কি জিনিস। রাশি নিয়ে আমরা প্রথম অধ্যায়ে রাশি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, তবে সেটা ছিল গঠনগতভাবে রাশি। এখন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যে রাশি নিয়ে আলোচনা করা হবে সেটা হলো দিকের উপরে ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়, সেটা নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। প্রথমে যদি আমরা বলি রাশি, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, এই ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য বা পরিমাপ করা যায়, তাকে বা তাদেরকে রাশি বলে। অর্থাৎ যেটা আমরা পরিমাপ করতে পারি, আমরা টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, তারপরে সময় পরিমাপ করতে পারি, আমার শরীরের তাপমাত্রা এটাও পরিমাপ করতে পারি। তার মানে যেগুলো পরিমাপ করা যায় বা যা পরিমাপ করার যোগ্য তাদেরকে রাশি বলে। এখন দিকের উপরে ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো স্কেলার রাশি এবং অন্যটি হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। কিছু কিছু রাশি আছে যেগুলো প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, কিন্তু দিকের প্রয়োজন হয় না। যদি আমি এখান থেকে বলি যে আমার বাড়ি থেকে ঢাকা 450 কিলোমিটার দূরে বা 100 কিলোমিটার দূরে, আমি কিন্তু ঢাকা কোন দিকে তা কিছু বলছি না, আমি শুধু বলছি আমার বাসা থেকে বা আমার বাড়ি থেকে ঢাকার দূরত্ব হলো 50 কিলোমিটার। তার মানে শুধু মান বলছি। যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, অর্থাৎ যে রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, তাদেরকে স্কেলার রাশি বলে। স্কেলার রাশি হলো যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয় তাদেরকে
তাদেরকে স্কেলার রাশি বলে, প্রয়োজন হয় তাদেরকে বা তাকে স্কেলার রাশি বলা হয়, স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি কি হবে? যেমন শুধু একটা পরিমাপের একটা একক বলা যায়, যেমন আমার টেবিলের দৈর্ঘ্য 5 মিটার, এবার আমার বাসা থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার, এরকম যে মেজারমেন্টগুলো আমরা করি সেটা শুধু মানের দ্বারাই হিসাবটা করি, তাহলে সেটা হবে শুধু স্কেলার রাশি। এখন এসএসসি ফিজিক্সে স্কেলার রাশি, যেই রাশিগুলো এখান থেকে একটা না একটা এমসিকিউ আসে, কোনটা স্কেলার রাশি নয়তো কোনটা ভেক্টর রাশি। এবারে আমরা এসএসসি ফিজিক্সে যতগুলো স্কেলার রাশির উল্লেখ থাকে বা এমসিকিউতে আসে, সেগুলো যদি আমরা একটা সহজ ট্রিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করি, সেটা যদি এরকম আমরা একটু বলি যে বিকাশের দৈর্ঘ্য ক্ষমতা, বিকাশের দৈর্ঘ্য ক্ষমতা দুর্দিনে ভাসল, দুর্দিনে ভাসল। জাস্ট আমরা মনে রাখার জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, যেভাবে সহজে আমরা মনে রাখতে পারি। এখানে কয় আকার দিয়ে আমরা এটা দিয়ে কাজ মেনশন করছি, এটা কাজ। স দিয়ে আমরা এখানে আমরা শক্তি বলবো, অর্থাৎ এইগুলোকে মেজারমেন্ট করার জন্য আমাদের বা পরিমাপ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, শুধু মানের প্রয়োজন হয়। দুই দিয়ে আমরা দৈর্ঘ্য নিব, ক্ষমতা দিয়ে এটা আমরা ক্ষমতা নিলাম, ক্ষমতা। তারপরে তয় আকার দিয়ে আমরা এটাকে তাপমাত্রা নিব, তাপমাত্রা। দু দিয়ে আমরা এটাকে জাস্ট দৈর্ঘ্য রসুকের দূরত্ব নিলাম দূরত্ব। এবারে আমরা দিনে এটা নিয়ে আমরা জাস্ট দ্রুতি নিচ্ছি, দ্রুতি মানে আমরা আমাদের প্রয়োজনে একটু বের করে নিচ্ছি। ভ দিয়ে আমরা এটা দিয়ে ভর নিব, ভর। এবারে স দিয়ে আমরা সময় নিব, সময়। তার মানে এখান থেকে আমরা কিন্তু 9টা স্কেলার রাশি পেয়ে গেলাম। বিকাশের দৈর্ঘ্য ক্ষমতা দুর্দিনে ভাসলো, ক দিয়ে আমরা কাজ নিব, স দিয়ে আমরা শক্তি নিব, দ দিয়ে আমরা দৈর্ঘ্য নিব, ক্ষমতায়ের ক্ষম দিয়ে ক্ষমতা নিলাম, তয় আকার দিয়ে আমরা তাপমাত্রা নিলাম, দুর্দিনের দু দিয়ে দূরত্ব নিলাম, তারপরে দিনের মানে দ্রুতি নিচ্ছি, ভ দিয়ে আমরা ভর, স দিয়ে আমরা সময় নিয়ে নিলাম। অর্থাৎ এইখানে যে 9টা স্কেলার রাশি আছে, এই 9টা স্কেলার রাশি মনে রাখতে পারলে আমাদের এসএসসি ফিজিক্সে যতগুলো এমসিকিউ আসে আমাদের কভার হয়ে যাবে। এবারে আমরা একটু দেখব ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ভেক্টর রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয়। প্রকাশ করার জন্য মান ও দিক দুটোই প্রয়োজন। মান ও দিক উভয়েরই প্রয়োজন, উভয়ের প্রয়োজন, অথবা দুটোর উপরে নির্ভর করে প্রয়োজন, তাকে ভেক্টর রাশি বলে, ভেক্টর রাশি বলে, ভেক্টর রাশি বলে। তাহলে ভেক্টর, এখান থেকে আমাদের ভেক্টর রাশিগুলো সহজে মনে রাখার জন্য আমরা যদি আরেকটা ট্রিক্স অবলম্বন করি, যেমন আমরা যদি বলি ভবে সব প্রিয়তম, ভবে সব প্রিয়তম ভাসে টুনির
থিটা ফ্রেমে। আচ্ছা, এসএসসি ফিজিক্সে যতগুলো ভেক্টর রাশি আসে এই কয়টা মনে রাখলে আমরা সবগুলো কভার করতে পারবো। ভ দিয়ে আমরা এটাকে ভরবেগ নিব, ভর বেগ। ব দিয়ে আমরা নিব শুধু বেগ। স দিয়ে আমরা নিব সরণ। ব দিয়ে আমরা নিব বল। প দিয়ে আমরা পয়ের রফলা, এটাকে আমরা প্রাবল্য নিব, প্রাবল্য, এটা তড়িৎ প্রাবল্য হিসাব বলতে পারি। ও দিয়ে আমরা নিব ওজন, ওজন নিব। এবারে ত দিয়ে আমরা নিব ত্বরণ, ত্বরণ। ম দিয়ে আমরা ত্বরণের বিপরীত রাশি মন্দন নিব। এবারে ভ দিয়ে আমরা ভ্রামক নিব, চৌম্বক ভ্রামক বলতে পারি, ভ্রামক। স দিয়ে আমরা নিব স্নাদ্রতা গুণাঙ্ক, স্নাদ্রতা গুণাঙ্ক, অর্থাৎ তরলের স্নাদ্রতা গুণাঙ্ক। এসএসসি ফিজিক্সের স্নাদ্রতা গুণাঙ্কটা একটু কঠিন টাইপের এটা। এবার আর এখানে আরেকটা জিনিস আছে, টয় রস্যকার দিয়ে আমরা টুনির দিয়ে এটা টর্ক নিলাম, মানে টর্ক আর বল একই জিনিস, যে কোনো একদিকে প্রয়োগ করতে হয়, তার মানে টর্ক। এটাও এসএসসি ফিজিক্স একটু কম আসে। থিটা দিয়ে আমরা তড়িৎ তীব্রতা নিব, এটা আমাদের আছে, তড়িৎ তীব্রতা, তীব্রতা, তড়িৎ তীব্রতা। এবং প্র দিয়ে আমরা পৃষ্ঠটান, এটাও তড়িতের উপর ডিপেন্ড করা, পৃষ্ঠটান। পৃষ্ঠটান হলো প্র দিয়ে আমরা পৃষ্ঠটান নিব, অর্থাৎ এই পৃষ্ঠটান হলো তরল রিলেটেড, তরলের অণুগুলো একটা অণুতে, তরলের অণুগুলো বা পানির কণাগুলো একে অপরকে যে বলে টেনে রাখে বা ধরে রাখে, এটাকে আমরা পৃষ্ঠটান নিতে পারি। ম দিয়ে আমরা মহাকর্ষীয় ধ্রুবক নিব, মহাকর্ষীয় ধ্রুবক। তার মানে এখান থেকে আমরা যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি, ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। ভ দিয়ে আমরা ভরবেগ নিব, ভরবেগ ভেক্টর রাশি। ব দিয়ে আমরা বেগ নিব, স দিয়ে সরণ, ব দিয়ে বল, ফ্র দিয়ে প্রাবল্য নিতে পারি, ও দিয়ে ওজন নিব, ত দিয়ে ত্বরণ নিব, ম দিয়ে মন্দন নিচ্ছি, ভ দিয়ে ভ্রামক, স দিয়ে স্নাদ্রতা গুণাঙ্ক, ট দিয়ে টর্ক নিচ্ছি, থিটা তড়িৎ তীব্রতা নিব, প্র দিয়ে পৃষ্ঠটান নিলাম, ম দিয়ে মহাকর্ষীয় ধ্রুবক। এই কয়টা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে আমরা কিন্তু ভেক্টর রাশি সম্বন্ধে আমাদের যতগুলো এমসিকিউ আসে সবগুলো আমরা প্রপারলি অ্যান্সার করতে পারবো। তো আজকে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এইটা শিখে নিলাম। আমার মনে হয় তোমরা যদি এই টেস্টটা বা এই কৌশলটা অবলম্বন করো, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সঠিকভাবে মনে রাখতে পারবা, তাহলে এখান থেকে যতগুলো এমসিকিউ আসবে তা সঠিকভাবে দিতে পারবা। গতি থেকে দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করছি। আসো প্রথমেই দূরত্ব। প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু, বা এটাকে আমরা জাস্ট রেফারেন্স অবজেক্ট বলে থাকি। প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু থেকে সময়ের সাথে সাথে যে কোনো একদিকে সরে যাওয়াকে আমরা দূরত্ব বলি, ডিস্টেন্স বলতে পারি। দূরত্ব, দূরত্ব হলো সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, অর্থাৎ কি বলা যাবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কোনো একদিকে প্রসঙ্গ কাঠামো থেকে সরে যাওয়া। তার মানে সময়ের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, যাই হোক না কেন মূল বিন্দু থেকে যতটুকু সরে যায় সেটাকে বলা হয় দূরত্ব। অর্থাৎ যদি আমরা এখান থেকে একটা আঁকা বাঁকা পথ চিহ্নিত করি, এরকম যদি চিহ্নিত করি, মনে করি এখানে এ, এখানে জাস্ট শেষে যদি বি চিহ্নিত করি, এ থেকে আমরা যদি একদম বিতে পৌঁছাই তবে
যে দূরত্ব অতিক্রম করবে বা যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটাকে আমরা বলতে পারি দূরত্ব। অর্থাৎ দূরত্ব হলো পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে অবস্থানের পরিবর্তন, অর্থাৎ মূল বিন্দু থেকে বস্তুটা কতটা দূরে আছে সেটার কোনো দিক নির্দেশ করতে হবে না। তাহলে যেহেতু এখানে কোনো দিক এর প্রয়োজন নেই, তাহলে দূরত্ব হলো ভেক্টর, দূরত্ব হলো স্কেলার রাশি। যেহেতু কোনো দিকের প্রয়োজন নেই, দূরত্ব হলো স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি। আমি যদি বলি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইতে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে আমরা কিন্তু এক্স্যাক্টলি কোনো দিক বলি নাই, শুধু মান বললাম। যেহেতু মানের দ্বারা প্রকাশ করা হয়, শুধু যেহেতু মানের প্রয়োজন হয়, মানের প্রয়োজন হওয়ার কারণে দূরত্ব হলো স্কেলার রাশি, দূরত্ব হলো স্কেলার রাশি। মূল বিন্দু থেকে জাস্ট কতটুকু সরে গেছে, 3 কিলোমিটার সরে গেছে। এবারে যদি আমরা সরণ বের করতে চাই, সরণ হলো দুইটা বিন্দুর সরলরৈখিক দূরত্ব বলতে পারি। এখান থেকে যদি এখানে, এটা এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এই দুইটা বিন্দুর সরলরৈখিক দূরত্ব। তাহলে আমরা যদি সরণের সংজ্ঞা দিই বা বলি, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থান, নির্দিষ্ট দিক অবশ্যই বলতে হবে, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে, পারিপার্শ্বিক সাপেক্ষে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে সময় পরিবর্তনের সাথে সাথে বা সময় পরিবর্তনের সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে, সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বা অবস্থানের পরিবর্তন। অর্থাৎ নির্দিষ্ট দিক কথাটা থাকতেই হবে, সরণ যেহেতু নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো সরণ। এটা সহজে আমরা বলতে পারি যে দুটা বিন্দুর সরলরৈখিক দূরত্ব, দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করে দিই, অবশ্যই সেটা সোজা হবে, বাঁকার কোনো সুযোগই নেই। অর্থাৎ দুটি বিন্দুর সরলরৈখিক দূরত্বকে আমরা বলতে পারি সরণ। এখন এ এবং বি থেকে একেবারে যদি যোগ করে দিই সোজা, তাহলে এই টোটালটা যদি 3 কিলোমিটার হয়, এখানে কত 1 কিলোমিটার সামথিং এটা হয়, যদি হয় 1 কিলোমিটার হতে পারে বা একটু বেশি কম যাই হোক না কেন, আমরা ধরে নিলাম এটা 1 কিলোমিটার। তার মানে এ থেকে বি বিন্দুর যে সরলরৈখিক দূরত্ব সেটাই হবে সরণ, সেটা হবে সরণ। তাহলে সরণের ক্ষেত্রে এটা 1 কিলোমিটার আমরা বললাম, এটা মানের প্রয়োজন আছে, মান, এবং এটার দিকও আছে, দিক কোথায়, এ থেকে বির দিকে, এ থেকে বির দিকে। তার মানে মান এবং দিক যেহেতু দুটোরই প্রয়োজন আছে, যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই প্রয়োজন হয়, সেটা আমরা জানি ভেক্টর রাশি। তার মানে সরণ একটা ভেক্টর রাশি থাকে। যে কোনো একটি লোক প্রথমে 5 কিলোমিটার ডান দিকে গেল, আমরা ডান দিক বলতে পারি। সেখান থেকে আবার একই রাস্তা বরাবর যদি 3 কিলোমিটার ফিরে আসে, তাহলে তার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্যটা কত? আমরা দূরত্ব বলতে পারি মূল বিন্দু থেকে যেই দিকে যায় যতটুকু ডিস্টেন্স হয় সেটাই হলো দূরত্ব। তো প্রথমে একবারে কিন্তু 5 কিলোমিটার পৌঁছেছে, তারপরে আবারও 3 কিলোমিটার, তার মানে দূরত্ব হবে 5 এবং 3 এর যোগফল, তার মানে 8 হবে, 8 কিলোমিটার। আর সরণটা কত হবে? সরণ হবে এই জাস্ট মূল বিন্দু থেকে তার শেষ বিন্দুর দূরত্ব, সরলরৈখিক দূরত্ব। সরণ কত হলো? সরণ হলো 5 থেকে 3 কিলোমিটার সে অতিক্রম করছে, 5 থেকে 3 বাদ দিলে তাহলে এখানে অবশিষ্ট দূরত্ব থাকবে 2 কিলোমিটার, অবশিষ্ট দূরত্ব থাকবে 2 কিলোমিটার। তার মানে আমরা যদি এখন এটাকে বের করি যে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য, তার মানে এটা দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য হলো 6 কিলোমিটার। কোশ্চেনটা এরকম ছিল, প্রথমে একটা বস্তু বা এক ব্যক্তি ডান দিকে 5 কিলোমিটার অতিক্রম করলো,
এবং একই পথ বরাবর যদি বাম দিকে সে 3 কিলোমিটার অতিক্রম করে, তাহলে তার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? দূরত্ব বের হলো, প্রথমে 5 কিলোমিটার ছিল এবং পরবর্তীতে আবার সে একই রাস্তা বরাবর 3 কিলোমিটার ফিরে আসছে, সেটাও দূরত্ব হবে। তার মানে 5 3 হলো 8 কিলোমিটার। এখন তাহলে ওই ব্যক্তির মূল বিন্দু থেকে শেষ বিন্দুর যে সরলরৈখিক দূরত্ব সেটা তো সরণ হবে। তাহলে 5 থেকে যদি 3 বাদ দেই, তাহলে অবশিষ্ট থাকে 3 কিলোমিটার, অবশিষ্ট থাকে 2 কিলোমিটার। তার মানে তার সরণ হলো 2 কিলোমিটার। এখন দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য বের করতে বলে, দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য তাহলে কত হবে? 6 কিলোমিটার। এই কোশ্চেন এরকমও আসে, এক ব্যক্তি যদি সে, আমরা ডিরেকশন দেব নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এক ব্যক্তি প্রথম 12 কিলোমিটার উত্তর দিকে গেল, তারপরে সে সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল, তাহলে তার মূল বিন্দু এবং শেষ বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব এবং সরণের পার্থক্য কত? দূরত্ব এবং সরণের পার্থক্য। তাহলে এখন শেষ বিন্দু হলো এখানে এবং মূল বিন্দু এটা, তার মানে এই আমরা এটাকে যদি একটু সমকোণী ত্রিভুজ ধরে নিই, একটু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের আমরা জানি জাস্ট অতিভুজ স্কয়ার সমান হবে অতিভুজ, এটাকে যদি আমরা একটু নামকরণ করে নেই, ও এটা এ, এটা হলো বি, তার মানে ও বি স্কয়ার সমান হবে, ও বি স্কয়ার সমান হবে ও এ স্কয়ার প্লাস হলো এ বি স্কয়ার। তার মানে আমি এটাকে একটাকে লম্ব ধরবো, একটাকে ভূমি ধরবো, তার মানে 12 স্কয়ার প্লাস হলো 5 স্কয়ার, 12 হলো 144, 5 স্কয়ার হলো 25, তার মানে 169, তার মানে ওবি এর মান আমরা পাবো কত? 169 কে যদি আমরা বর্গমূল করি, তার মানে এটা 13 হবে। অর্থাৎ এইখানে আমরা অতিভুজ সরণ পেলাম 13, তার মানে সরণ কত হলো? সরণ হলো 13, সরণ 13, দূরত্ব আমাদের দূরত্ব হলো, দূরত্ব কত? এই 5 আর এইখানে দূরত্ব হলো 12 আর 5 17, 12 আর 5 17। তাহলে আমরা যদি দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য করি, সরণ দূরত্ব 17 থেকে যদি আমরা 13 বাদ দিই, তাহলে রেজাল্ট কিন্তু 4 আসবে, রেজাল্ট 4। অর্থাৎ দূরত্ব এবং সরণ দিয়ে বেশ কিছু কোশ্চেন আসে, আমরা যদি এটা ভালো করে বুঝি দূরত্ব এবং সরণ, তাহলে যে কোনো কোশ্চেনের আমরা সলভ করতে পারবো। আরো এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসে যে বৃত্তাকার পথ, বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর সরণ কত হবে? অর্থাৎ আমরা জানি যে এখান থেকে যাত্রা শুরু করে যদি ওইখানেই আইসা পৌঁছায়, তাহলে সরণের মান কিন্তু 0 হয়। আমি সারা দিন সারা শহর ঘুরে ঘুরে আবার বাসায় চলে আসছি, আমার দূরত্ব অনেক কিলোমিটার হতে পারে, কিন্তু সরণ হবে 0 কিলোমিটার। কেন হবে? অর্থাৎ 0 হবে, অর্থাৎ আমি যেখান থেকে যাত্রা শুরু করছি সেখানে আবার ফিরে আসছি, তার মানে আমার সরণ 0। আমি যদি এখান থেকে বৃত্তাকার পথে যদি এখানে এই বৃত্তের ব্যাসার্ধ হলো মনে করো 100 মিটার, বৃত্তের ব্যাসার্ধ হলো 100 মিটার, এই বৃত্তে যদি দুইটা পাক দেওয়া হয়, তাহলে দূরত্ব এবং সরণের পার্থক্য কত? দূরত্ব যদি নির্ণয় করতে চাই, তাহলে এটা পরিধি বরাবর অতিক্রম করছে, তাহলে দূরত্ব হবে কি 2 পাই আর, 2 পাই আর দূরত্ব হবে 2 পাই আর, 2 পাই ইনটু আর এর মান হলো 100, তার মানে এইটা 200 পাই। আর সরণ কত হবে? সরণটা হবে যদি যেখান থেকে যাত্রা শুরু করছে আবার যদি সেখানেই ফিরে আসে, তাহলে সরণ হবে 0। তার মানে দূরত্ব এবং সরণের মধ্যে যদি আমরা পার্থক্য করি, দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য করলে আসলে 200 পাই হবে। তাহলে আমরা এটা বুঝতেই পারছি, আমার যেটা মনে হয় এটা খুবই সহজ ছিল। এই এক মানে বৃত্তাকার পথে যদি একবার ঘুরে আসে, অথবা বৃত্তাকার পথে যদি সে আড়াইবার ঘুরে, তাহলে তার দূরত্ব কত হবে বা সরণ হবে? বৃত্তাকার পথে যদি আড়াইবার ঘুরে, তাহলে তার সরণ কত হবে? এখান থেকে যাত্রা শুরু করে যদি একবার পুরো ঘুরে আসে, এই একবার আসলো, এবারে যদি আর একবার ঘুরে আসে, এখানে আর একবার আসলো, যদি আবার আড়াইবার মানে 0.5 মানে এখানে ঘুরে আসলে এখানে আসবে, তাহলে তার সরণ কত হবে? সরণ হবে এখান থেকে এখান পর্যন্ত, তাই সরণ হবে কত? বৃত্তের ব্যাস কত? ব্যাসার্ধের দ্বিগুণ 2 ইনটু ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত আসছে? এখানে ব্যাসার্ধ হলো 100, তার মানে এটার সরণ হবে 200,
আমার কাছে মনে হয় যে এই বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর দূরত্ব এবং সরণ আমরা সহজেই বের করতে পারবো। যদি এখানে আরো বলে যে এটা বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর যদি 1/4 অংশ মানে 1/4 পথ অতিক্রম করে, তাহলে তার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? এখানে যদি 100ই থাকে তার ব্যাসার্ধ, তাহলে আমরা এটাও কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে দূরত্ব সরণ বের করে দিতে পারি। তো আজকে আমরা এই দূরত্ব এবং সরণ রিলেটেড যে কোশ্চেনগুলো দেখলাম এবং দূরত্ব এবং সরণের যদি কনসেপ্টটা ভালো বুঝি, তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা জাস্ট গতি থেকে দ্রুতি এবং বেগ এই বিষয়টা নিয়ে একটু পরিপূর্ণ আলোচনা করতে চাই। তো প্রথমে আমরা যদি দ্রুতি নিয়ে আলোচনা করি যে দ্রুতি কি জিনিস বা দ্রুতি কাকে বলে। দ্রুতি সময়ের সাথে সাথে বা সময়ের পরিবর্তনের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। অর্থাৎ সময় অতিবাহিত হবে, সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনটা যেদিকে ঘটুক না কেন সেটাকে আমরা দ্রুতি বলবো। একক সময় দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। কোনো বস্তু যদি টি সময়ে কোনো বস্তু টি সময়ে যদি ডি দূরত্ব অতিক্রম করে, টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে তবে দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি ইকুয়াল হবে ডি ভাগ টি। এখন অর্থাৎ আমরা কিন্তু বললাম যে একক সময় দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? দ্রুতি পাবো। এখন আমরা কিন্তু আসলে নির্দিষ্ট কোনো দিক বলি নাই, কোন দিকে যে অবস্থানের পরিবর্তনটা ঘটবে আমরা কিন্তু সেটা বলি নাই। তার মানে যেহেতু দিক বলি নাই, শুধু আসলে দ্রুতি মানে অবস্থানের পরিবর্তনটা মান বললাম, কোনো দিক বললাম না, তার মানে এটা হবে স্কেলার রাশি। অর্থাৎ দ্রুতিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাই বলা যায় দ্রুতি একটা স্কেলার রাশি। এখন আমরা যদি এই দ্রুতি এর মাত্রা নির্ণয় করতে চাই, আমরা জানি দূরত্ব এর মাত্রা, অর্থাৎ দূরত্ব আমরা লেন্থ মেজারমেন্ট করি, তার মানে এটাকে আমরা এল বলতে পারি। এবং সময় মানে টি, তার মানে এটাকে আমরা টাইম বলি, টি বলি, তার মানে এটা ক্যাপিটাল লেটার টি যদি নেই তাহলে এটার মাত্রা দাঁড়াবে এল টি ইনভার্স অন। মাত্রার সমীকরণ যদি আমরা বলতে চাই, যা দ্রুতির মাত্রা সমীকরণ, তাহলে আমরা এল টি ইনভার্স অন এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে রাখবো। এবারে যদি আমরা এই দ্রুতির একক নিতে চাই, দ্রুতি ইকুয়াল আমরা পেলাম ডি ইকুয়াল মানে আমরা ভি ইকুয়াল পেলাম ডি ভাগ টি। ডি মানে দূরত্বের একক হলো মিটার, এবং সময়ের একক সেকেন্ড। তার মানে এটাকে আমরা লিখতে পারবো এখানে মিটার সেকেন্ড, তার মানে এটাকে মিটার পার সেকেন্ড এটা আমরা লিখতে পারবো। অর্থাৎ দূরত্বের একক হলো মিটার পার সেকেন্ড। এখন বস্তুটার যে কোনো মুহূর্তে বা অল্প সময়ে যে দূরত্বটা কাউন্ট করা হয় সেটার একটা নাম আছে। সেটার কি নাম? সেটা আসলে হলো তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতিটা কি? যে কোন একটি বিশেষ মুহূর্তে তাৎক্ষণিক দ্রুতিটা কি? কোন একটি বিশেষ মুহূর্তে বস্তুর যে দ্রুতি আছে, অর্থাৎ কোন একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে বলা হবে তাৎক্ষণিক দ্রুতি। কোন একটি বিশেষ মুহূর্তের কোন একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে বলা যাবে অল্প সময়ে, একেবারে কয়েক সেকেন্ড ব্যবধান
কোন একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে আমরা বলতে পারি তাৎক্ষণিক দ্রুতি। এখন যদি বলা হয় যে স্টেশন থেকে ঠিক 10:10 গাড়িটি সেরে গেল, অর্থাৎ কি বলা হলো, 10:10 গাড়িটির অবস্থান বা গাড়িটি যে ছেড়ে দিল বা কোথায় আছে সেটা। 10:10 গাড়িটির দূরত্বটা কত দ্রুতিতে চলছে, তার মানে এটাকে আমরা বলতে পারি তাৎক্ষণিক দ্রুতি। কোন একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। এরপরে দ্রুতির আরো কিছু জিনিস রয়েছে, যেটা হলো সুষম দ্রুতি বা সমদ্রুতি। সুষম দ্রুতি বলতে পারি অথবা বলতে পারি সমদ্রুতি। বস্তুটি বা কোনো একটি গাড়ি বা কোনো একটি বস্তু যদি তার গতিকালের পুরোটা সময় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তবে আমরা সেটাকে বলবো সমদ্রুতি বা সুষম দ্রুতি। যদি একটি গাড়ি প্রথম 5 সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 5 সেকেন্ডে যদি আবার 5 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 5 সেকেন্ডে যদি আবারও 5 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ প্রত্যেক সময়ের ক্ষেত্রে দেখা যায় যে তার দূরত্ব অপরিবর্তনীয়, অর্থাৎ সমহারে বাড়তেছে। সমহারে যদি দূরত্ব বাড়ে, সময়ের পরিবর্তনের সাথে সাথে দূরত্বটা যদি সমহারে বৃদ্ধি পায়, তবে সেটাকে আমরা সুষম দ্রুতি বা সুষম দ্রুতি আমরা বলতে পারি, বা সমদ্রুতি এটাও বলা যেতে পারে। এখন বস্তুটি যদি এই সুষম দ্রুতিতে না চলে, তাহলে অসম দ্রুতি বলা যাবে। অসম দ্রুতিটা কি জিনিস বা কি হবে? বস্তুটি যদি গতিকালের পুরোটা সময় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে, তবে সেটাকে আমরা বলবো অসম দ্রুতি। অসম দ্রুতি বের করার জন্য আমরা অসম দ্রুতিতে চলমান কোনো বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে যদি মোট সময় দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব গড় দ্রুতি। অর্থাৎ অসম দ্রুতিটা আমরা মনে হয় বুঝতে পেরেছি। অসম দ্রুতিটা হলো, অর্থাৎ গতিকালের পুরোটা সময় যদি গাড়ি বা কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে না, যদি না করে, তাহলে গড় দ্রুতি নির্ণয় করতে হবে। গড় দ্রুতি নির্ণয় করে আমরা বুঝতে পারবো যে পুরোটা সময় সে কত দ্রুতিতে চলছে বা পুরোটা সময় গাড়িটি কত দ্রুতিতে চলছে। তো গড় দ্রুতিটা তাহলে কি হবে? গড় দ্রুতি হবে মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি, মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ হবে মোট সময়, বা শুধু সময়ও বলতে পারি, অর্থাৎ কত সময় ধরে এই দূরত্বটা অতিক্রম করলো, সেটাকে বলা যাবে গড় দ্রুতি। তার মানে আমরা দ্রুতির সাথে সংশ্লিষ্ট রাশি পেলাম তাৎক্ষণিক দ্রুতি, কোন একটি বিশেষ মুহূর্তের দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি, সুষম দ্রুতি যদি গতিকালের পুরোটা সময় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তবে তাকে আমরা সুষম দ্রুতি বলবো। অসম দ্রুতি যদি গতিকালের পুরোটা সময় বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে, তবে তাকে আমরা বলবো অসম দ্রুতি। অসম দ্রুতির ক্ষেত্রে অর্থাৎ অসম দ্রুতি যদি থাকে, তখনই আমরা গড় দ্রুতি নির্ণয় করব, যে এক্সাক্ট দ্রুতিটা বের করার জন্য। তার মানে কি করতে হবে? মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা মোট সময় দ্বারা ভাগ করি বা মোট
অতিবাহিত সময় দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় দ্রুতি পেয়ে যাই। অর্থাৎ এভাবে আমরা গড় দ্রুতি বের করতে পারবো। এবারে আমরা একটু বেগ দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। অর্থাৎ বেগ কি জিনিস? বেগটা হলো আসলে স্মরণের পরিবর্তনের হার বা একক সময় স্মরণের পরিবর্তনের হার। বস্তুর মানে যে কোনো নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন, সেটাকেও আমরা বলতে পারি। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি, বেগ হলো সোজা সাপটা কথা, যেহেতু স্মরণ ভেক্টর রাশি, তার মানে স্মরণকে আমরা সময় দিয়ে ভাগ করলে, স্মরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যাবে। যদি আমরা এটাকে এরকম করে বলতে পারি যে আমরা যদি কোনো কিছু একটা পর্যবেক্ষণ করি তাহলে আমরা পারিপার্শ্বিক সাপেক্ষ বা রিলেটিভস অবজেক্ট অথবা পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর নির্দিষ্ট দিকে সময়ের পরিবর্তনের সাথে সাথে অবস্থানের পরিবর্তন ঘটে তবে সেটাকে আমরা কিন্তু স্মরণ বলি। তার মানে স্মরণ আমরা নির্দিষ্ট দিক কিন্তু বলছি। এবারে আমরা বলবো বেগ। বেগ কি? স্মরণের পরিবর্তনের হার। যেহেতু স্মরণ নির্দিষ্ট দিক বলা আছে, বেগের ক্ষেত্রে নির্দিষ্ট দিক না বললেও হবে। তার মানে একক সময়ে স্মরণের পরিবর্তনের হারকে আমরা বেগ বলবো। তাহলে বেগ কি হবে? বেগকে ভেলোসিটি বলে, যাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি ইকুয়াল হবে এস ভাগ টি। এস ভাগ টি মানে স্মরণ ভাগ সময়। এখন আমরা বললাম যে নির্দিষ্ট দিক এবং সাথে মান, অর্থাৎ স্মরণ স্মরণ একটা নির্দিষ্ট মান আছে এবং নির্দিষ্ট দিকও আছে। কোন একটি বস্তুর বেগ মানে কোন দিকে কত সেটা আমাকে বলতে হবে। অর্থাৎ যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয় সেটাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে বলা যাচ্ছে যে বেগ একটি ভেক্টর রাশি। কিভাবে হবে? বেগ প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন আছে। এখন বেগের যদি আমরা একইভাবে মাত্রা নির্ণয় করতে যাই, এস মানে স্মরণ, স্মরণ আমরা লেন্থ মেজারমেন্ট করি, সময় তো টাইম টি, তার মানে এটা হলো কি এল টি ইনভার্স অন। অর্থাৎ বেগের মাত্রা এবং দ্রুতির মাত্রা একই জিনিস। এবারে যদি আমরা একক দেখি, যে স্মরণ, স্মরণের একক মিটার, মিটার মানে এম, সময়ের একক সেকেন্ড, তার মানে একক হবে মিটার পার সেকেন্ড। তার মানে আমরা দেখতে পেলাম যে বেগ এবং দ্রুতি দুটোরই মাত্রা এবং একক অপরিবর্তনীয়। ভিন্নতাটা কোথায়? দ্রুতি হলো স্কেলার রাশি, দ্রুতির কোনো নির্দিষ্ট দিক বলার দরকার নেই, কিন্তু বেগের নির্দিষ্ট দিক বলার দরকার আছে। এখন এখানেও যেমন তাৎক্ষণিক বেগ আছে, তাৎক্ষণিক বেগ কোন একটি বিশেষ মুহূর্তের বেগ বলতে পারি। তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ অর্থাৎ কোন একটি সার্টেন মুহূর্ত, 30 সেকেন্ড বা এর কম সময় মুহূর্ত যেটা কাউন্ট করা হয়, অর্থাৎ খুবই কম সময়ের ব্যবধানে কোন একটি বস্তুর যে বেগ সেটাকে আমরা তাৎক্ষণিক বেগ বলতে পারি। এবারে তাৎক্ষণিক বেগ এর পরে যদি বস্তুটি তার গতিকালের পুরোটা সময় সমান বেগ মানে সমান সময়ে সমান স্মরণ অতিক্রম করে, নির্দিষ্ট দিক বলার দরকার নেই, যেহেতু এটা স্মরণ একটা ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি। নির্দিষ্ট মানে অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে স্মরণটা যদি অপরিবর্তনীয় থাকে, কোন একটি গাড়ি যদি প্রথম 5 সেকেন্ডে 5 মিটার স্মরণ হয়, পরবর্তী 5 সেকেন্ডে যদি 5 মিটার স্মরণ হয় এবং পরবর্তী 5 সেকেন্ডে বা শেষ 5 সেকেন্ডেও যদি 5 মিটার স্মরণ হয়, তবে বলা যায় যে এটা সুষম বেগ বা সমবেগে চলছে। তার মানে আমরা বলতে পারি সুষম বেগ হচ্ছে সমান সময়ে সমান স্মরণ অতিক্রম করা।
সমান সময়ে সরণ যদি অতিক্রম করে তবে সেটাকে আমরা বলতে পারি সুষম বেগ। অথবা সময়ের সাথে সাথে যদি বেগের কোনো পরিবর্তন না হয়, সময়ের সাথে সাথে যদি কোনো বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের যদি কোনো পরিবর্তন না হয় তবে সেটাকে আমরা বলবো সুষম বেগ। আর যদি বস্তুটি সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগেরও পরিবর্তন ঘটে, তবে বেগ হ্রাস বৃদ্ধি যদি ঘটে তবে সেটাকে আমরা বলবো অসম বেগ। অসম বেগের ক্ষেত্রে গড় বেগ নির্ণয় করা যায়, অসম বেগের ক্ষেত্রে গড় বেগ নির্ণয় করা যায়, কিন্তু সুষম বেগের ক্ষেত্রে গড় বেগ নির্ণয় না করলেও বেগ বলা যায়। এবারে অসম বেগের ক্ষেত্রে যেটা হয়, বস্তুর মোট অতিক্রান্ত সরণকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু বস্তুটির গড় বেগ পেয়ে যাব। অর্থাৎ গড় বেগটা কি হবে, একইভাবে মোট অতিক্রান্ত সরণটা, এবারে মোট অতিক্রান্ত সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, অতিক্রান্ত সরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা কিন্তু আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব গড় বেগ পেয়ে যাব। অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা মোট সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় বেগ পেয়ে যাব। তো আজকে আমরা এই গড় বেগ, সুষম বেগ, সুষম বেগ বা সমবেগ, অসম বেগ, দ্রুতি, সুষম দ্রুতি, অসম দ্রুতি, তাৎক্ষণিক বেগ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ত্বরণ এবং মন্দন নিয়ে। প্রথমেই আসো, ত্বরণটা কি? ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার, অথবা আমরা এটাও বলতে পারি যে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগকে সময় দিয়ে ভাগ করলে আমরা যা পাবো সেটা ত্বরণ। অর্থাৎ ত্বরণ হলো বেগ বৃদ্ধির হার। ত্বরণকে আমরা ডাইরেকশন মানে ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তার মানে এ ইকুয়াল বেগ ভাগ সময়। একক সময়ে বেগের পরিবর্তনের হার। ত্বরণ হলো একক সময়ে বেগের পরিবর্তনের হার, অথবা বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অথবা বেগকে সময় দ্বারা ভাগ করলে আমরা যা পাবো সেটাকে ত্বরণ বলা হয়, সেটা আমরা বলতে পারি। এখন বেগের কিন্তু দিক আছে, তার মানে ত্বরণেরও দিক আছে। তার মানে যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয় সেটাকে বলা হয় ভেক্টর রাশি। তার মানে ত্বরণ একটা ভেক্টর রাশি। আমরা যদি ত্বরণের মাত্রা বের করতে চাই, আমরা বেগের মাত্রা জানি। বেগের মাত্রা হলো এল টি ইনভার্স 1 এবং সময়ের মাত্রা হলো টি, তার মানে ত্বরণের মাত্রা হবে এল টি ইনভার্স 2। এখানে যদি কারো সমস্যা হয় যে বেগের মাত্রা, বেগ মানে সরণ ভাগ সময়, সরণকে আমরা জাস্ট বেগ ভি ইকুয়াল এস ভাগ টি, তার মানে সরণ মানে হলো এল লেন্থ আর টাইম মানে টি, তার মানে এখানে বেগের মাত্রা হলো এল টি ইনভার্স 1। তার মানে আমরা এখানে বেগের মাত্রা পেলাম এল টি ইনভার্স 1 এবং সময়ের মাত্রা টি, তার মানে ফাইনালি বলা যায় যে ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2। এখান থেকে আমরা চাইলে এককটা নিয়ে নিতে পারি, যেমন বেগের একক সরণ ভাগ সময়, সরণ এর একক মিটার, সময়ের একক সেকেন্ড, তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড। বেগের একক মিটার পার সেকেন্ড। বেগের একককে সময়ের একক দ্বারা ভাগ করলে
আমরা কিন্তু ত্বরণের একক পেয়ে যাব। তার ফাইনালি বলা যাচ্ছে যে ত্বরণের একক হলো তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণটা দেখতে চাই যে এক্স অক্ষ বরাবর সময় যদি স্থাপন করি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বেগ স্থাপন করি। যদি প্রথম 5 সেকেন্ডে একটা গাড়ির বেগ 5 মিটার পার সেকেন্ড হয়, পরবর্তী 5 সেকেন্ডে যদি বেগ আবারও 5 মিটার পার সেকেন্ড হয়, তবে এই দুইটার ছেদবিন্দু হবে এখানে এবং এই দুইটার ছেদবিন্দু হবে এইখানে। জাস্ট যোগ করে দিলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, যোগ করে দিলে মূল বিন্দুগামী সরলরেখা হয়। অর্থাৎ বলা যায় যে সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তন আনুপাতিক বা ইকুয়ালি বা সমানুপাতিক হারে বাড়ে, তবে সেটা হলো সুষম ত্বরণ। সেটাকে আমরা বলতে পারি সুষম ত্বরণ, অথবা এটা অন্য বলতে পারি সমত্বরণ। সমত্বরণ এটাকে আমরা অন্য আরেকটা নামে জানি, যেটাকে আমরা ধনাত্মক ত্বরণ বলি। ধনাত্মক ত্বরণ মানে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ধনাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ। এবারে যদি এমন হয় যে অর্থাৎ আমরা সুষম ত্বরণ পেলাম, সমত্বরণ পেলাম, ইভেন ধনাত্মক ত্বরণও, যদি এমন হয় যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনটা আর হচ্ছে না, সময় ঠিকই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ত্বরণের যদি এমন হয় যে কিছুটা সময় বৃদ্ধির সাথে সাথে তার বেগও বৃদ্ধি পেল, এরপরে সময় ঠিকই বৃদ্ধি পেল কিন্তু বেগ বৃদ্ধি পায়নি, এমন হতে পারে। এরপরে যদি এমন হয় যে সময় ঠিক বাড়ছে কিন্তু বেগ ইকুয়ালি কমছে, আনুপাতিক হারে কমছে বা সমানুপাতিক হারে কমছে, তাহলে এটাকে আমরা একটা নাম দিতে পারি যে এইখানে যে বেগ ছিল আর এইখানে যেহেতু এক্স অক্ষের সাথে মিলে গেছে, এইখানে ভি এর মান 0 হয়ে গেল। এইখানে ভি এর ভ্যালু আমরা ধরে নিলাম যে এইখানে হলো 5 এবং এইখানে হলো ভি এর ভ্যালু হলো 10, এইখানে 10। তার মানে যদি আদি বেগ 10 হয়, শেষ বেগ যদি 0 হয়, শেষ বেগ 0 হয়। এখন আমরা কিন্তু পজিটিভ ত্বরণকেও এভাবে চিহ্নিত করতে পারি যে এই তো আমরা ত্বরণ নিলাম, বা এটা ক্ষেত্রে এই অংশের ক্ষেত্রে যদি আমরা ত্বরণটা চিন্তা করি যে ধনাত্মক ত্বরণ, এইখানে এই লেখচিত্রে আমরা এই অংশে দেখলাম এটা হলো সুষম ত্বরণ ও ধনাত্মক ত্বরণ। সুষম ত্বরণ। তাহলে সুষম ত্বরণের ক্ষেত্রে এই যে মূল বিন্দুতে সময় 0 এবং বেগও 0, অর্থাৎ আদি অবস্থায় বেগ বলতে পারি, আদি অবস্থায় বেগ বা আদি বেগ সমান হলো ইউ, এবং টি এইখানে যদি চিন্তা করি জাস্ট টি সময় পরে বেগ, টি সময়ে বেগ আমরা এটা ভি বলবো। তাহলে একক সময় টি সময় পরে বেগের পরিবর্তন, টি সময় পরে বেগের পরিবর্তন বা বেগের পরিবর্তনের হার বলাই ভালো, বেগের পরিবর্তনের হার। তার মানে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ মানে শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হলো টি, অর্থাৎ আদি বেগ হলো ইউ, যেটা আমরা এই মূল বিন্দুতে বলতে পারি, এবং টি সময় নির্দিষ্ট সময় পরে বেগ, এটা হয়তো বা হতে পারে এই বিন্দুটাকে আমরা মনে করব এটাই শেষ বেগ এবং এটা হলো ভি। তার মানে এই নির্দিষ্ট সময় অর্থাৎ টি সময় পরে বেগের পরিবর্তনের হার কি হবে, অর্থাৎ শেষ বেগ বিয়োগ হলো আদি বেগ ভাগ হলো সময়, এটাই হলো বেগের পরিবর্তনের হার। অর্থাৎ বেগের পরিবর্তনের হার মানে
ত্বরণ। তার মানে আমরা কিন্তু এই জায়গাটা সুষম ত্বরণ পেলাম। এবারে যদি আমরা এরকমটা কোশ্চেন দেখি যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না কেন? সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে আদিবেগ এখানে 10, শেষ বেগ চিন্তা করলে এটাও 10, সময়ের একটা মান আছে, তার মানে এটা 0। অর্থাৎ সুষম বেগে বা সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে আদিবেগ এবং শেষ বেগ একই থাকার কারণে ত্বরণ শূন্য হয়। এবারে আমরা দেখব যে ঋণাত্মক ত্বরণ বা মন্দন, যেটাকে আমরা বলতে পারি, যেটাকে রিটার্ডেশন বলা হয়। আর ত্বরণ মানে এক্সিলারেশন, এক্সিলারেশন মানে ত্বরণ, আর রিটার্ডেশন মানে মন্দন। মন্দন বা এটাকে মন্দন অথবা ঋণাত্মক ত্বরণ আমরা বলতে পারি। মন্দনটা কি জিনিস? অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে বেগ হ্রাসের হার, অর্থাৎ সময় ঠিকই বাড়ছে কিন্তু বেগ পর্যায়ক্রমে বা ইকুয়ালি কমছে, তবে এ ধরনের ত্বরণকে বলা হবে ঋণাত্মক ত্বরণ অথবা মন্দন। এবারে এটা কখন হয়? যেমন একটা বাস যদি গন্তব্যস্থানের কাছাকাছি চলে আসে তখন কিন্তু ইঞ্জিন বন্ধ করা হয় বা ব্রেক করা হয়। যদি ব্রেক করা হয় তাহলে তার ত্বরণটা বা প্রথমে বেগটা পর্যায়ক্রমে কমতে থাকে, তার মানে ত্বরণও কমতে থাকে, একটা টাইমে সে বন্ধ হয়ে যায়। তার মানে এই ক্ষেত্রে আদিবেগটা, যখন গাড়িটা ব্রেক করে তখন আদিবেগটা একটু বেশি থাকে, আদিবেগ বেশি থাকে, এবং ব্রেক করার পরে একটু নির্দিষ্ট বা সার্টেন টাইম পরে এই গাড়িটা থেমে যায়। যেহেতু থেমে যায় তখন শেষ বেগের মান 0 হয়ে যায়। তার মানে ত্বরণটা আমরা জানি, ত্বরণটা হলো শেষ বেগ বিয়োগ হলো আদিবেগ ভাগ হলো সময়। তার মানে শেষ বেগ 0, আদিবেগ কিছু একটা আছে, এখানে 10 হতে পারে, আর সময় তো কিছু একটা হবেই। তার মানে রেজাল্টটা কিন্তু মাইনাস দাঁড়ায়, রেজাল্টটা মাইনাস, মাইনাস হলে সেটা কিন্তু ত্বরণ, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ। যদি আমি এখানে মন্দন ইউজ করি বা মন্দন বলি তাহলে এখানে মাইনাস ব্যবহার করা যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে এই যে আদিবেগ থেকেই শেষ বেগ বাদ দিতে হবে ভাগ সময়, অর্থাৎ আদিবেগ থেকেই শেষ বেগ বাদ দিতে হবে, তাহলে ভাগ সময় করব। তার মানে এই জায়গাটায় যেটা হবে আদিবেগটা বড় হবে, আদিবেগ বড় হবে, আর এইখানে এই মানটার ক্ষেত্রে সুষম ত্বরণের ক্ষেত্রে আদিবেগ ছোট হবে, আদিবেগ ছোট হবে। এই ক্ষেত্রে আদিবেগ হবে অনেক ছোট, আদিবেগ হবে ছোট এবং শেষ বেগ অনেক বড়। এইখানেই দেখা যায় শেষ বেগ 10 এবং আদিবেগ 0, আদিবেগ 0, টি এর একটা মান আছে, তার মানে এটা পজিটিভ মান। আর এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানে আদিবেগ 10 এবং শেষ বেগ হলো 0, তার মানে ভাগ করব টি দিয়ে। এখন এটা কিন্তু আমরা অলরেডি মন্দন বলছি। যদি আমরা মন্দন বলি তাহলে আমরা ঋণাত্মক সাইন অ্যাভয়েড করব। এই ক্ষেত্রে আমরা আদিবেগ থেকে শেষ বেগ বাদ দিব, আদিবেগ থেকে শেষ বেগ বাদ দিব, তখন মানটা হবে প্লাস। অথবা যদি মনে করো না আমি কোনো ঝামেলায় যেতে চাই না, আমি সরাসরি যে রেজাল্টটা আসবে সেটাই লিখব, তাহলে তোমাকে এই শুধু ত্বরণ লিখতে হবে, শুধু ত্বরণ লিখতে হবে। শুধু ত্বরণ লিখলে রেজাল্টটা মাইনাস চলে আসবে, অর্থাৎ তখন আমরা মাইনাস দিতে পারবো। যদি শুধু ত্বরণ বলি তবে এটা মাইনাস দিতে পারবো। এখন আমরা একটা গ্রাফের মাধ্যমে ত্বরণ, মন্দন, সমত্বরণ, ঋণাত্মক ত্বরণ এইগুলো একটু দেখতে চাই, দেখি কেমন হয় আর কি। যদি সময় বৃদ্ধির সাথে সাথে বস্তুটির বেগেরও বৃদ্ধি হয় তবে এই অংশটা 0 থেকে এই অংশটা হলো সুষম ত্বরণ, সুষম ত্বরণ অথবা সমত্বরণ। এবার এখান থেকে যদি সময় ঠিকই বাড়ে
কিন্তু বেগের কোনো পরিবর্তন না হয়, এটাকে আমরা বলি সমবেগ কিন্তু ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য, এক্ষেত্রে কোনো ত্বরণ হয় না, কেননা বেগের পরিবর্তনের হার, এখানে বেগের পরিবর্তনই হয় নাই, তাহলে এখানে তো ত্বরণ হবে না, তার মানে এখানে ত্বরণ নেই, শূন্য, তার মানে এটা সমবেগ, এটা হবে সমবেগ। এবারে যদি এটা এখানে কমতে কমতে এই দিকে চলে আসে, এই মানটা হবে নেগেটিভ, তার মানে এটা ঋণাত্মক ত্বরণ, এটাকে আমরা ঋণাত্মক ত্বরণ বলতে পারি, ঋণাত্মক ত্বরণ, অথবা এটাকে আমরা মন্দন বলতে পারি। আমার মনে হয় তোমরা যদি এরকম চিত্র ভিত্তিক ডায়াগ্রামের মাধ্যমে একটু পার্থক্য করে এটা পড়ো, তাহলে ত্বরণ, মন্দন এগুলো একেবারে পানির মতো সহজ। আজকের এই পার্টে ত্বরণ এবং মন্দন নিয়ে আলোচনা করা হলো। আমার কাছে মনে হয় তোমরা যদি একটু ভালো করে পড়ো, তাহলে এখান থেকে তোমরা সর্বোচ্চ ফিডব্যাক দিতে পারবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আলোচনা করছি গতির সমীকরণ নিয়ে। গতির অধ্যায়ের যে 4টা সমীকরণ রয়েছে, সেই সমীকরণের মাধ্যমে পদার্থবিজ্ঞানের ম্যাক্সিমাম অধ্যায়ের কোশ্চেন সমাধান করা যায়। তো আর দেরি না করে এখনই শুরু করতে যাচ্ছি গতি এর 4টি সমীকরণ। তো গতির 4টি সমীকরণকে মনে রাখার জন্য 5টা রাশিকে একাত্র করে নিতে হবে, যে সুভাট, SUVAT, এই গতির সমীকরণের 5টা রাশি যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই গতির সমীকরণ আমরা বের করতে পারবো। এবং 5টা রাশি মনে রাখা মানে গতির সমীকরণের কোনটাকে কি বলে সেটা আমরা মনে রাখতে পারবো। এই 5টা রাশির যে কোনো 3টা জানা থাকলে বাকি 2টা বের করা যাবে। অর্থাৎ এই 5টা রাশির যে কোনো 3টে আমরা যদি জানি, তাহলে বাকি 2টি সহজেই বের করতে পারবো। এখানে কোনটাকে কি বলে? ইউ হলো বস্তুর শুরুতে বেগ, আদি বেগ বা ইনিশিয়াল বেগ, এটা আমরা বলতে পারি আদি বেগ। আদি বেগ। এ হলো ত্বরণ। এইখানে সুষম ত্বরণে সরল পথে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য সুষম ত্বরণ বা সমত্বরণ, এটা আমরা বলতে পারি, বা শুধু ত্বরণ বললেও ভুল হবে না। এবারে এস হলো অতিক্রান্ত দূরত্ব। এস অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। এবং টি হলো গতিকাল বা কতটুক সময় ধরে বস্তুটি চলছে সেটা। তাহলে এই যে SUVAT, আমরা ভি বলি না, শেষ বেগ, অর্থাৎ দূরত্ব অতিক্রম শেষে একটা বেগ অর্জন করবে, সেটাকে আমরা শেষ বেগ বলবো। অর্থাৎ গতির সমীকরণ 4টা সমীকরণ, এর সাথে সংশ্লিষ্ট যে 5টা রাশি রয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে বলি সুভাট, এটার শুরুতে যে বেগটা থাকে সেটা হলো আদি বেগ। এবং বস্তুটির বেগের যে পরিবর্তন হয় নির্দিষ্ট দিকে বা সরল রৈখিক পথে, যে তার বেগের পরিবর্তন হ্রাস বৃদ্ধি, সেটাকে আমরা সুষম ত্বরণ বলবো। এবং বস্তুটি একটি নির্দিষ্ট সময়ে বা গতিকালে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, সেটাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব। এবং যতটুকু সময় ধরে চলবে সেই সময়টাকে আমরা বলবো টি, মানে গতিকাল। এবং নির্দিষ্ট সময়ের পরে যে বেগ অর্জন করবে সেটাকে আমরা বলবো বেগ, মানে এটাকে আমরা শেষ বেগ বলতে পারি। এই একটি বস্তু এখানে আছে, বস্তুটির উপরে বল প্রয়োগ করা হলো বা কিছু একটা, যদি বলি এটি বস্তু ইউ আদি বেগ নিয়ে চলছে, ইউ আদি বেগ নিয়ে চলছে, কতটুকু সময় ধরে চলছে? টি সময় ধরে চলছে। বস্তুটি টি সময় ধরে
যদি এ সুষম ত্বরণে চলে, অর্থাৎ এখানে আমরা এই কোশ্চেনটা সলভ করব মূলত সরল পথে চলমান বস্তুর ক্ষেত্রে। সরল পথে চলমান বস্তু, অর্থাৎ সরল পথে চলমান বস্তুর তো ত্বরণ থাকবে বেগের পরিবর্তনের হার, এবং ধরি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় ধরে চলে। এখানে একটা নির্দিষ্ট দূরত্ব দিলেও ভালো হয়, অর্থাৎ চারটা সমীকরণের সবগুলো তথ্যকে আমরা একাত্র করতে চাই। একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় ধরে চলে, এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা যদি বলি একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে চলে এ সুষম ত্বরণে, অর্থাৎ সরল পথে চলে এবং সময়ের সাথে সাথে তার বেগের বৃদ্ধিটা সমহারে বাড়ে। সুষম ত্বরণে টি সময় ধরে চলে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। বা ভি শেষ বেগ প্রাপ্ত হয়, আমরা এই কথাটা বলতে পারি প্রাপ্ত হয়। অর্থাৎ গতির সমীকরণ প্রমাণ করার জন্য যে পাঁচটি রাশি আমাদের প্রয়োজন, সেই পাঁচটি রাশিকে আমরা কিন্তু একটা কথার মাধ্যমে যুক্ত করে দিলাম। একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে চলে এ সুষম ত্বরণে টি সময় চলে, কথাটা দুইবার আসলো। এ সুষম ত্বরণে ইউ আদিবেগ নিয়ে চলে কথাটা আমরা একবারই ইউজ করব। একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় ধরে চলে এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা যদি এখান থেকে এভাবে নেই, বস্তুটির আদিবেগ হলো ইউ, টি সময় পরে বেগ, অর্থাৎ টি সময় শেষে বস্তুটি ভি বেগ প্রাপ্ত হলো, তার মানে বেগ হলো ভি। আমরা যদি বলি টি সময়ে বেগের পরিবর্তন, কতটুকু পরিবর্তন হয়েছে বা কতটুকু পরিবর্তন হলো, মানে শেষ বেগ বিয়োগ হবে আদিবেগ। এবারে আমরা যদি টি এর জায়গায় 1 বসাই, তার মানে একক সময়ে বেগের পরিবর্তনের হার, একক সময়ে বেগের পরিবর্তনের হার যদি বলি তবে সেটা ত্বরণ হবে। তার মানে এখানে শেষ বেগকে আমরা ভি বললাম আর আদি বেগকে ইউ বলা হলো। ভি মাইনাস ইউ ভাগ হলো টি। জানা আছে বেগের পরিবর্তনের হার ত্বরণ, বেগের পরিবর্তন অর্থাৎ ত্বরণ ইকুয়াল হবে তাহলে ভি মাইনাস ইউ বাই টি। যদি এটাকে আমরা আর গুণন করে দিই, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল হবে এটি। এবারে ভি ইকুয়াল আমরা লিখতে পারি ইউ প্লাস এটি, এটা গতির প্রথম সমীকরণ। এবং সময়ের মধ্যে যে সম্পর্ক সেটা হলো গতির প্রথম সমীকরণ। এখন বস্তুটা যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে,
0 হয়, তাহলে v ইজ ইকুয়াল টু এটি হবে, এবং তাহলে কিন্তু ত্বরণের মান ধ্রুব থাকবে, অর্থাৎ অপরিবর্তনীয়। ত্বরণ মানে সুষম ত্বরণ হবে। এক্ষেত্রে আমরা এই ত্বরণকে উঠিয়ে দিয়ে লিখতে পারি v সমানুপাতিক t, অর্থাৎ বলা মানে সময় যত বাড়বে বেগ তত বাড়বে, সময় যত কমবে বেগ তত কমবে। আমরা এই গতির এই প্রথম সমীকরণটাকে একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। যদি তার গতিকালের পুরোটা সময় যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুটির গড় বেগ বা গড় দ্রুতি যাই বলি না কেন, এখানে গড় দ্রুতি এবং গড় বেগ সমান হবে। কেন সমান হবে? অর্থাৎ সরল রৈখিক পথে চলমান বস্তু, সরল রেখা বরাবর সীমাবদ্ধ বস্তুর গতির ক্ষেত্রে আমরা এই সমীকরণটা প্রতিপাদন করছি। তাহলে ভি বার ইকুয়াল আমরা লিখতে পারবো, যদি বস্তুটা সমবেগে চলে, এটাকে দ্রুতি অথবা বেগ বলতে পারি, তাহলে আদি বেগ যোগ হবে শেষ বেগ ভাগ হচ্ছে 2, এটা হলো তার গড় বেগ বা গড় দ্রুতি। এবারে যদি বস্তুটি প্রত্যেক ক্ষেত্রে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে বা প্রত্যেক সময়ে বেগের পরিবর্তন করে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার বেগের পরিবর্তন করে, তবে তার গড় দ্রুতি বা বেগ যেটা হবে সেটা ভিবার হবে মোট অতিক্রান্ত দূরত্ব ভাগ হলো সময়। অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করে আমরা গতির সমীকরণ মানে মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করে আমরা গড় দ্রুতি পেয়ে যাব। তো এটাকে যদি এটা আমরা সমীকরণ মনে করি, এটাকেও যদি একটা সমীকরণ মনে করি, দুইটা সমীকরণেরই কিন্তু বাম পাশ মিলে গেছে, তার মানে এই সমীকরণের ডান পাশ সমান এই সমীকরণের ডান পাশ লিখতে পারি। তাহলে লেখা যায়, অর্থাৎ এস ভাগ টি ইকুয়াল লেখা যাবে ভি প্লাস ইউ ভাগ 2। এখানে টি ভাগ আছে, অন্য সাইডে গেলে গুণ হয়ে যাবে, তাহলে এস ইকুয়াল ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি। এটা গতির দ্বিতীয় সমীকরণ। অর্থাৎ প্রথম সমীকরণ হলো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, প্রথম সমীকরণ, এবং দ্বিতীয় সমীকরণ হলো এটা আমাদের দ্বিতীয় সমীকরণটা হলো এস ইকুয়াল ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু টি, এই সমীকরণটা। এখন এবারে আমরা এই 2 নং সমীকরণে যদি আমরা গতির প্রথম সমীকরণটা ব্যবহার করি, অর্থাৎ ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এর মান যদি আমরা 2 নং এ বসাই, তাহলে আমরা গতির তৃতীয় সমীকরণটা পেয়ে যাব। এস ইকুয়াল হলো, এখানে ভি এর মানটা বসাবো, ইউ প্লাস এটি প্লাস ইউ ভাগ 2 ইন্টু হলো টি। তাহলে এখানে ইউ হলো 2টা, 2u, আর এখানে এ টি, বাহিরে আমাদের কিন্তু এই টি আছে, আমরা যদি প্রত্যেকটাকে টি দ্বারা গুণ করি তাহলে হবে 2ut প্লাস এ টি স্কয়ার, অর্থাৎ টি দ্বারা গুণ করলাম, নিচে 2 আছে। এখন 2 কিন্তু এখানে কিন্তু উপরে পদ হলো 2টা, তাহলে প্রথম পদকেও 2 দ্বারা ভাগ করব, দ্বিতীয় পদকেও 2 দ্বারা ভাগ করব, তাহলে যেটা মান আসে 2ut/2 প্লাস, এটাকে আমরা এরকম করে লিখতে পারি হাফ অফ এ টি স্কয়ার।